Hi viewers, welcome all of you in আপকা এডুমন্ত্র। আপনাদের সকলকে স্বাগতম আমার এই চ্যানেল আপকা এডুমন্ত্রতে। In the previous class, I had discussed about the introduction of 19th century from 1815 to 1914. তো ভিডিওটি শুরু করার আগে আমি বলতে চাই, যদি আপনাদের এই ভিডিওটা পছন্দ হয় প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না। তো আমরা এখানে পড়েছিলাম যে কীভাবে আমাদের এই পৃথিবী আজকের এই রূপ নিল। তাহলে আমরা তিনটা প্রবাহ একসঙ্গে যদি দেখি তাহলে ঊনবিংশ শতাব্দীর বিশ্ব অর্থনীতিকে অধিকতর ভালো করে বুঝতে পারব। আর এই ঊনবিংশ শতাব্দীর ফার্স্ট টপিকটা হলো গিয়ে আমাদের এ ওয়ার্ল্ড ইকোনমি টেক্স শেপ, এ গুড প্লেস টু স্টার্ট ইন দ্য চেঞ্জিং প্যাটার্ন অফ ফুড প্রোডাকশন অ্যান্ড কনজামশন ইন ইন্ডাস্ট্রিয়াল ইউরোপ। বাণিজ্যিক ইউরোপের খাদ্য উৎপাদন এবং উপভোগের পরিবর্তনশীল নমুনা হলো এই আলোচনা শুরু করার একটি ভালো দিক। Traditionally, countries like to be self-sufficient in food. যদি আমরা দেখি সাধারণত সমস্ত দেশই খাদ্যে স্বয়ম্ভর হতে চায়। But in the 19th century, Britain, self-sufficiency in food meant lower living standards and social conflicts. তো ঊনবিংশ শতাব্দীতে ব্রিটেনে খাদ্যে স্বয়ম্ভর মানে হলো নিম্নমানের জীবনস্তর এবং সামাজিক দ্বন্দ্ব। হোয়াই ওয়াজ দিস সো? কেন এরকম হয়েছিল? In the 19th century, population growth from the late 19th century had increased the demand for food grains in Britain. ব্রিটেনে 18th century থেকে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে জনসংখ্যার বৃদ্ধির ফলে খাদ্যশস্যের চাহিদা বৃদ্ধি পায়। As urban centers expanded and industrial grew, the demand for agricultural products went up, pushing up food grains prices. তো কী হয়েছিল? শহরাঞ্চলের সম্প্রসারণ এবং শিল্প বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষিজ উৎপাদনের চাহিদাও বেড়ে যায়। দেন খাদ্যশস্যের দামও বৃদ্ধি পেতে থাকে। Under pressure from landed growers, the government also restricted the import of corn. তো শহরাঞ্চলের সম্প্রসারণ এবং শিল্প বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষির উৎপাদনের চাহিদাও বেড়ে যায় আর খাদ্যশস্যের দামও বৃদ্ধি পায়। তার জন্য ভূস্বামীদের চাপে সরকার ভুট্টার আমদানিতেও নিয়ন্ত্রণ আরোপ করেছিল। The laws allowing the government to do this are commonly known as the corn law. তো তখন সময়ে যে আইনের বলে সরকার এই নিয়ন্ত্রণ আরোপ করেছিল এগুলি সাধারণভাবে ভুট্টা আইন নামে পরিচিত। Unhappy with the high food prices, industrialists and urban dwellers forces the abolition of the corn law. তো খাদ্যের দাম বৃদ্ধিতে অসন্তুষ্ট শিল্পপতি এবং শহরবাসীরা ভুট্টা আইন বন্ধ করতে বাধ্য হয়। তো আমরা এখানে কি পড়লাম শর্টকাট দেখে নিই। ব্রিটেনে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে জনসংখ্যা বৃদ্ধির ফলে খাদ্যের চাহিদা বৃদ্ধি হয় এবং শহরাঞ্চল সম্প্রসারণ বৃদ্ধি হচ্ছিল। শিল্প বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষিজ যে উৎপাদনের চাহিদাও বেড়ে যায় এবং খাদ্যের দামও বেড়ে যায়। আর অন্যদিকে ভূস্বামীদের চাপে সরকার ভুট্টার আমদানিতেও নিয়ন্ত্রণ আরোপ করেছিল। আর যে আইন বলে সরকার এই নিয়ন্ত্রণ আরোপ করেছিল সেইগুলোকে সাধারণভাবে ভুট্টা আইন নামে পরিচিত হয়।
এবং খাদ্যের বৃদ্ধিতে অসন্তুষ্ট শিল্পপতি এবং শহরবাসীরা ভুট্টা আইন বন্ধ করতে বাধ্য হয়েছিল। After the corn laws were scrapped, food could be imported into Britain more cheaply that it could be produced within the country. তো ভুট্টা আইন বাতিল হবার পর ব্রিটেনে আমদানি করা খাদ্যদ্রব্য দেশে উৎপাদিত খাদ্যদ্রব্য থেকেও সস্তা হয়। ব্রিটিশ agriculture was unable to compete with imports. Vast areas of land were now left uncultivated and the thousands of men and women were thrown out of work. ব্রিটিশ সরকার কৃষি পণ্যের সঙ্গে প্রতিযোগিতায় অক্ষম ছিল। এর ফলে বিস্তীর্ণ ভূভাগ পতিত হয়ে পড়ে এবং হাজার হাজার পুরুষ ও মহিলা বেকার হয়ে পড়ে। দে ফ্লক টু দ্য সিটিজ অর মাইগ্রেটেড ওভারসিজ। তারা গ্রাম ছেড়ে শহরে ভিড় জমায় এবং অথবা অন্য দেশে চলে যায়। তো আমরা এখানে কি বললাম যে ভুট্টা আইন বাতিল হবার পর আমদানি করা খাদ্যদ্রব্যে দেশে উৎপাদিত খাদ্যদ্রব্য থেকেও সস্তা হয়ে যায়। মানে ভুট্টা আইন বাতিল হয়েছে, তারপর দেশে খাদ্য আমদানি হচ্ছিল বিদেশ থেকে, তার জন্য সে আমদানি যে দ্রব্যগুলো ছিল সেগুলো আরও সস্তা হয়ে যায়। তার ফলে কী হয়েছে যে আমদানিকৃত কৃষিপণ্যের সঙ্গে প্রতিযোগিতায় অক্ষম ছিল লোকালের যে পিপলরা ছিল, তার জন্য হাজার হাজার পুরুষ মহিলা তারা সেই আমদানিকৃত দ্রব্যের সাথে কম্পিটিশন দিতে পারছিল না, তার জন্য তারা বেরোজগারই হয়ে পড়ে এবং তারা শহর ছেড়ে অন্য দেশে পাড়ি দিতে শুরু করলো বা টাউনে যেতে শুরু করলো। As food prices fell, consumption in Britain rose. তো যেমন খাদ্যদ্রব্যের দাম কমে যাবার ফলে ব্রিটেনে উপভোগের পরিমাণ বেড়ে যায়। From the mid-19th century, faster industrial growth in Britain also led to higher incomes and therefore more food imports. তো ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে ব্রিটেনে শিল্প উৎপাদন দ্রুত বৃদ্ধি পাওয়ায় মানুষের আয়ু বেড়ে যায় এবং এই কারণে খাদ্যদ্রব্যের আমদানি বৃদ্ধি পায়। Around the world, in Eastern Europe, Russia, America and Australia, lands were cleared and food production expanded to meet the British demand. তো ব্রিটিশ চাহিদা পূরণ করার জন্য বিশ্বের সব জায়গায় পূর্ব ইউরোপ, রাশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়ায় জমিগুলিকে পরিষ্কার করা হয় এবং খাদ্য উৎপাদন বাড়ানো হয়। তো এখানে কি বললাম আমরা যে যখন খাদ্যদ্রব্যের দাম কমে যায় ব্রিটেনে তা ব্যবহারের পরিমাণ বেড়ে যায়, আর ঊনবিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে ব্রিটেনের শিল্প উৎপাদন দ্রুত বৃদ্ধি পায় এবং মানুষের রোজগারও বেড়ে যায় এবং রোজগার বাড়ার ফলে আমদানিও বৃদ্ধি পায় এবং ব্রিটিশের চাহিদা পূরণ করার জন্য বিশ্বের সব জায়গায় যেমন ইউরোপ, রাশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়ায় বিভিন্ন জমি পরিষ্কার করা শুরু হলো এবং সেখানে খাদ্য উৎপাদন বাড়ানো হলো। ইট ওয়াজ নট এনাফ মেরিলি টু ক্লিয়ার ল্যান্ডস ফর এগ্রিকালচার। তো বললো যে কৃষির জন্য জমি পরিষ্কার করাটাই যথেষ্ট ছিল না। রেলওয়েজ ওয়ার নিডেড টু লিঙ্ক দ্য এগ্রিকালচার রিজন টু বি পোর্টস। তো কৃষিজ অঞ্চলগুলোকে বন্দরের সঙ্গে যুক্ত করার জন্য রেলপথও দরকার ছিল। নিউ হারবার্স হ্যাড টু বি বিল্ড অ্যান্ড ওল্ড ওয়ান্স এক্সপান্ডেড টু শিপ দ্য নিউ কার্গোস। তো কৃষিজ অঞ্চলগুলিতে বন্দরের সঙ্গে যুক্ত করার জন্য নতুন বন্দর তৈরি করা হয় এবং পুরানো বন্দরের বিস্তৃতি ঘটিয়ে নতুন বন্দরে পরিণত করা হয়। People had to settle on the lands to bring them under cultivation. তো নতুন নতুন জমিগুলিতে চাষ করার জন্য বিভিন্ন জায়গায় লোকেদের সেখানে থাকতে হতো। দিস মিন বিল্ডিং হোমস অ্যান্ড সেটেলমেন্টস, অর্থাৎ নতুন নতুন ঘর তৈরি করা হয় এবং জনবসতি গড়ে ওঠে। অল দিস অ্যাক্টিভিটিস ইন টার্ন রিকোয়ার্ড ক্যাপিটাল অ্যান্ড লেবার, এবং তার জন্য যেমন ক্যাপিটাল দরকার ছিল তেমন লেবারেরও দরকার ছিল। ক্যাপিটাল ফ্লোড ফ্রম ফাইন্যান্সিয়াল সেন্টার সাচ এস লন্ডন। তখন লন্ডনের মতো অর্থনৈতিক কেন্দ্র থেকে পুঁজি প্রবাহিত হতো।
The demand for labor in places where labor was in short supply, as in America and Australia, led to more migration. এবং তার জন্য কী হয়েছে যে আমেরিকা এবং অস্ট্রেলিয়ার মতো বিভিন্ন দেশে শ্রমিকদের যোগান কম ছিল এবং চাহিদা বেশি থাকায় শ্রমিকরা সেখানে যেতে উৎসাহিত হয়। মিনস আমরা এখানে কি বললাম যে তো তারা কৃষি জমি পরিষ্কার করলো, আর কৃষি জমি পরিষ্কার করাটাই সবচেয়ে বড় কথা ছিল না। সেই কৃষি জমি থেকে কৃষিজ ফসলগুলো আনতে হবে, তার জন্য বন্দরের দরকার ছিল, রেলপথের দরকার ছিল, নতুন নতুন বন্দর তৈরি করা হলো, পুরানো বন্দরকে নতুন বন্দরে পরিণত করা হলো এবং নতুন জমিগুলিতে চাষবাস করার জন্য লোকেদের সেখানে থাকতে হতো এবং সেখানে জনবসতি গড়ে তোলা হলো। সেই সব কাজের জন্য পর্যায়ক্রমে পুঁজি দরকার হলো এবং লন্ডন থেকে পুঁজি প্রবাহিত হতে শুরু করলো। আবার কিছু কিছু জায়গায় শ্রমিকদের অভাব ছিল, যেমন আমেরিকা, অস্ট্রেলিয়া, সেখানে শ্রমিকরা যেতে ইন্টারেস্টেড হলো। Nearly 50 million people emigrated from Europe to America and Australia in the 19th century. ঊনবিংশ শতাব্দীতে প্রায় 5 কোটি লোক ইউরোপ থেকে আমেরিকা এবং অস্ট্রেলিয়ায় গিয়ে বসবাস করতে শুরু করে। অল ওভার দ্য ওয়ার্ল্ড সাম 150 million আর এস্টিমেটেড টু হ্যাভ লেফট দেয়ার হোমস। সারা বিশ্বে যদি আমরা বলি 15 কোটি লোক তারা ভবিষ্যতের আশায় নিজের ঘরবাড়ি ছেড়ে মহাসাগর পেরিয়ে অন্য দেশে দূর দূরান্ত তারা চলে গেল। Thus, by 1890, global agricultural economy had taken place, accompanied by complex changes in labor movement patterns, capital flows, ecological and technology also. এইভাবে 1890 মধ্যে বৈশ্বিক কৃষিজ অর্থব্যবস্থার অস্তিত্ব দেখা যায়। তো এর সঙ্গে যুক্ত হয় শ্রম প্রবাহের নমুনা, মূলধন প্রবাহ, বাস্তুবিদ্যা, প্রযুক্তিবিদ্যার জটিল পরিবর্তন। ফুড নো লঙ্গার কেম ফ্রম এ নিয়ারবাই ভিলেজ ও টাউন বাট ফ্রম থাউজেন্ডস অফ মাইলস এওয়ে। খাদ্যদ্রব্য নিকটবর্তী গ্রাম অথবা শহর থেকে আর আসতো না, বরং হাজার হাজার মাইল দূর থেকে আসতো। It was not grown by a peasant tilling his own land, but by an agricultural worker perhaps recently arrived who was now working on a large farm that only a generation ago had lost likely been a forest. তো বরং কৃষিজ খাদ্যদ্রব্য যেগুলো ছিল তারা নিজস্ব জমিতে উৎপাদন করতো না, বরং একজন কৃষক শ্রমিক যে সম্ভবত অতি সম্প্রতি পৌঁছেছিল সে এখন বৃহৎ খামারের কাজ করছে। It was transported by railway, built for that very purpose, and by ships which were increasingly manned in these decades by low-paid workers from Southern Europe, Asia, Africa, and the Caribbean. তো বলেছে এখানে যে বিশেষ উদ্দেশ্যে রেলপথ তৈরি করা হয় সেই পথের মাধ্যমে খাদ্যদ্রব্য আনা হতো এবং এর পাশাপাশি দক্ষিণ ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং ক্যারিবীয় যে দ্বীপসমূহ ছিল তাদের থেকে জাহাজের মাধ্যমে আনা হয়েছে। কাজে যুক্ত স্বল্প বেতনের শ্রমিকদের সংখ্যা এই দশকে ধীরে ধীরে বাড়তে থাকে। তো আমরা এখানে কি পড়লাম যে আমরা পড়েছি যে 1890 মধ্যে যে কৃষি ব্যবস্থা ছিল বিশ্বে সেটা চেঞ্জ হয়ে যায়। এর সঙ্গে যে শ্রম মানে মানুষ এক জায়গা থেকে অন্য জায়গায় যেতে শুরু করলো, ক্যাপিটাল ইনভেস্টমেন্ট শুরু হয়ে গেল, বাস্তুবিদ্যা শুরু হয়ে গেল, প্রযুক্তিবিদ্যার জটিল পরিবর্তন হলো এবং যেখানে এখন খাদ্যদ্রব্য গ্রাম থেকে আসতো না, আসতো বিদেশ থেকে, বরং সেগুলো আসতো হাজার হাজার মাইল দূর থেকে এবং কৃষিজ খাদ্যদ্রব্য তার নিজস্ব জমিতে উৎপাদন করতো না, বরং একজন কৃষিজ শ্রমিক যে সম্ভবত অতি সম্প্রতি পৌঁছেছিল সে সেখানে কাজ করত। আর যেগুলো আগে হয়তোবা বনভূমি ছিল সেই জায়গাতে কৃষিকাজ চলতো। যে বিশেষ উদ্দেশ্যে রেলপথ তৈরি করা হয় সেই পথের মাধ্যমে খাদ্যদ্রব্য আনা হতো এবং পাশাপাশি দক্ষিণ ইউরোপ, এশিয়া, আফ্রিকা এবং ক্যারিবীয় দ্বীপসমূহ থেকে জাহাজের মাধ্যমে নেওয়া কাজে যুক্ত স্বল্প বেতনের শ্রমিকদের সংখ্যা এই দশকে ধীরে ধীরে বাড়তে শুরু করলো।
Some of these dramatic changes, though on a small scale, occurred closer home in West Punjab. তো খুব নগণ্য হলেও এরকম কিছু নাটকীয় পরিবর্তন আমাদের দেশের পশ্চিম পাঞ্জাবে ঘটে গেল। Here, the British Indian government built a network of irrigation canals to transform semi-desert wastes into fertile agricultural land that could grow wheat and cotton for export. তো এখানে ভারতীয় ব্রিটিশ সরকার অর্ধ মরুভূমি অনুর্বর জমিকে উর্বর কৃষি জমিতে পরিণত করার জন্য কৃষি খালের নেটওয়ার্ক বিস্তার করলো, যাতে রপ্তানির জন্য গম তুলা উৎপাদন করা যায়। দ্য ক্যানেল colonies, as the areas irrigated by the new canals were settled by peasants from other parts of Punjab, এবং নতুন খালগুলোর দ্বারা জল সেচযোগ্য অঞ্চলগুলো খাল কলোনি নামে পরিচিত। সেখানে পাঞ্জাবের অন্যান্য অঞ্চল থেকে আসা কৃষকগণ বসবাস করতে শুরু করলো। তো আমরা এখানে কি বললাম যে সকল পরিবর্তন হচ্ছিল কৃষিকাজে সেই এরকম একটা পরিবর্তন আমাদের পাঞ্জাবেও হয়েছিল। এবং এখানে ব্রিটিশ সরকার কী করেছিল, যেটা অর্ধ মরুভূমি ছিল সেটাকে উর্বর করার জন্য সেখানে ক্যানেলের একটা নেটওয়ার্ক তৈরি করলো, যাতে করে তারা রপ্তানির জন্য গম এবং তুলা উৎপাদন করতে পারে। এবং নতুন খালগুলোর দ্বারা জলসেচযোগ্য অঞ্চলগুলো খাল কলোনি নামে পরিচিত হয়েছিল এখানে। দেন of course, food is merely an example. তো অবশ্যই খাদ্য একটি উদাহরণ মাত্র। A similar story can be told for cotton, the cultivation of which expanded worldwide to feed British textiles mills. তো যেখানে ব্রিটিশ বস্ত্র কারখানার প্রয়োজন মেটাবার জন্য বিশ্বজুড়ে তুলার চাষ বিস্তৃত হয়। Or rubber, indeed, so rapidly did regional specialization in the production of commodities developed that between 1820 and 1914. তো বলা যায় বিভিন্ন দ্রব্যের উৎপাদনে বিভিন্ন অঞ্চলে এত বেশি দক্ষতা অর্জন করেছিল যে 1820 থেকে 1914 এর মধ্যে বিশ্ব বাণিজ্য 25 থেকে 40 গুণ বৃদ্ধি পায়। ইউ ক্যান ইমাজিন দ্যাট কত গুণ বেড়ে গিয়েছিল চাষ। Nearly 60% of these trade comprised primary products, that is agricultural products such as the wheat, cotton, or animals such as coal, minerals such as coal. তো এই বাণিজ্যে প্রায় 60% প্রাথমিক উৎপাদন, অর্থাৎ গম এবং তুলার মতো কৃষিজ উৎপাদন এবং কয়লার মতো খনিজ পদার্থ ছিল। সো আমরা এই পার্টটাতে কি পড়লাম? আমরা পড়লাম যে ওয়ার্ল্ড ইকোনমি কীভাবে চেঞ্জ হলো। তো এখানে বলা হয়েছে যে বাণিজ্যিক ইউরোপে খাদ্য উৎপাদন এবং উপভোগের পরিবর্তনের নমুনা চেঞ্জ হয়ে গেল, এবং তারা সাধারণত সমস্ত দেশই খাদ্যে স্বয়ং সম্পূর্ণ হতে চায়। এবং 19বিংশ শতাব্দীতে ব্রিটেনে খাদ্যে স্বয়ম্বর মানে নিম্নমানের জীবনস্তর। ব্রিটেনে অষ্টাদশ শতাব্দীর শেষের দিকে জনসংখ্যা বৃদ্ধি পেতে শুরু করলো এবং শহরাঞ্চল সম্প্রসারণ হতে শুরু করলো। এর সাথে সাথে কৃষিজ উৎপাদনের চাহিদাও বেড়ে গেল, খাদ্যের দাম বৃদ্ধি পেল। ভূস্বামীদের চাপে সরকার ভুট্টার আমদানিতে নিয়ন্ত্রণ আরোপ করলো, এবং নিয়ন্ত্রণ করাতে যে আইনটা প্রয়োগ করা হলো সেটাকে ভুট্টা আইন নামে পরিচিতি হয়েছিল। এবং ভুট্টা আইন হবার পর ব্রিটেনে আমদানি করা খাদ্যদ্রব্য কমে গেল। তার জন্য ভুট্টা আইন বাতিল করার পর যে আমদানিকৃত খাদ্যদ্রব্য তার সংখ্যা বেড়ে যাওয়ায় যে লোকাল যে পিপল ছিল তারা যে খাদ্য তৈরি করতো সেটার থেকেও ওই আমদানিকৃত খাদ্যের দাম কমে গেল। তার জন্য লোকাল কৃষকরা সেই কমে যাওয়া খাদ্যের সাথে কম্পিট করতে পারছিল না। তার জন্য হাজার হাজার পুরুষ মহিলা বেকার হয়ে পড়ে, তারা শহর দিকে কেউ যায়, কেউ দেশ থেকে দেশান্তরে যায়। তো খাদ্যের দাম কমে যাওয়ার ফলে ব্রিটেনে উপভোগের পরিমাণ বৃদ্ধি পেয়ে যায়। এবং 19বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে ব্রিটেনের শিল্প উৎপাদন দ্রুত বৃদ্ধি পাওয়ায় মানুষের আয়ও বেড়ে যায়। এই কারণে আমদানি বৃদ্ধি হয়। আর ব্রিটিশ চাহিদা পূরণ করার জন্য বিশ্বের সব জায়গায় জমি পরিষ্কার করা শুরু হয়ে যায়, যেমন রাশিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া। এবং কৃষি জমি বাড়ালেই যে সমস্যার সমাধান সেটা না,
তার জন্য ট্রান্সপোর্টেশনের দরকার আছে, রেলপথের দরকার ছিল, তার জন্য নতুন নতুন বন্দর করা হয় এবং যেই বন্দরগুলো পুরান হয়ে গিয়েছিল সেগুলোকে নতুন করে ঠিক করা হয়। এবং নতুন জমিগুলিতে যারা চাষ করতো তারা লোকাল পিপল ছিল না, হয়তোবা সেইগুলো আগে জঙ্গল ছিল। তো লন্ডনের মতো অর্থনৈতিক কেন্দ্র থেকে পুঁজি প্রবাহিত হতো আমেরিকা, অস্ট্রেলিয়ার মতো জায়গার মধ্যে, এবং সেই জায়গাতে কৃষিকাজ করার জন্য শ্রমিকের অভাব ছিল, আর সেই প্রচুর পরিমাণ শ্রমিক সেখানে যেতে শুরু করলো। তো আমরা দেখব যে 19বিংশ শতাব্দীতে প্রায় 5 কোটি লোক ইউরোপ থেকে আমেরিকা বা অস্ট্রেলিয়া গিয়ে বসবাস করতে শুরু করলো। আর যদি সমগ্র বিশ্বের কথা বলি তাহলে 15 কোটি লোক তাদের ভবিষ্যতের আশায় ঘর ছেড়ে দেশ থেকে দেশান্তরে গেল। এইভাবে যে 1890-এর মধ্যে বৈশ্বিক কৃষিজ অর্থব্যবস্থার অস্তিত্ব দেখা যায়। এর সঙ্গে যুক্ত হয় শ্রম প্রবাহের নমুনা, মূলধন প্রবাহ, বাস্তুবিদ্যা, প্রযুক্তিবিদ্যা, জটিল পরিবর্তন। দেন খাদ্যদ্রব্য নিকটবর্তী গ্রাম থেকে বা শহর থেকে আসতো বরং হাজার হাজার মাইল দূর থেকে, এবং কৃষিজ খাদ্যদ্রব্য তার নিজস্ব জমিতে উৎপাদন করতো না, বরং একজন কৃষক যে জমিতে কাজ করতো সম্প্রতি সেই জমি জঙ্গল হিসেবে ছিল। এবং যে উদ্দেশ্যে রেলপথ তৈরি করা হয়েছিল সেই রেলপথে মাধ্যমে খাদ্যদ্রব্য আনা হতো, বরং পাশাপাশি দক্ষিণ ইউরোপ, এশিয়া, আফ্রিকা, ক্যারিবিয়ান দ্বীপসমূহ থেকে হাজারের মাধ্যমে আনা নেওয়ার কাজে স্বল্প বেতনের শ্রমিকদের সংখ্যা ধীরে ধীরে বাড়তে থাকে। তো খুবই নগণ্য হলেও এরকম কিছু ঘটনা আমাদের পাঞ্জাবে দেখা গিয়েছিল। কী হয়েছিল পাঞ্জাবে যে মরুভূমি ছিল, অর্ধ মরুভূমি ছিল, সেটাকে ব্রিটিশরা ক্যানাল তৈরি করলো। সেই ক্যানেলের মাধ্যমে জমিগুলোকে উর্বর করার চেষ্টা করা হয়েছে, এবং সেই উর্বর করা জমিতে গম এবং তুলা উৎপাদন করা হতো, যাতে করে সেগুলোকে রপ্তানি করা যায় তাদের নিজের দেশে। এবং তো যদি আমরা দিই ফুড শুধু একটা একটি সাধারণ উদাহরণ মাত্র, যে তোলার জন্য যে রাবার কাল্টিভেশন শুরু হয়েছিল, ব্রিটিশ বস্ত্র কারখানা প্রয়োজন মেটাবার জন্য বিশ্বজুড়ে তুলার চাষ বৃদ্ধি হয়েছিল, এবং রাবারের ক্ষেত্রেও একই ধরনের কথা বলা যায়। তো বিভিন্ন দ্রব্যের উৎপাদন বিভিন্ন অঞ্চল এত বেশি দক্ষতা অর্জন করেছিল যে 1820 থেকে 1914 মধ্যে বিশ্ব বাণিজ্য 25 থেকে 40 গুণ বৃদ্ধি পেয়েছিল। আর 60% প্রাথমিক উৎপাদন, এবং যেমন গম এবং তুলার উৎপাদন, এবং আমরা বলতে পারি যে কয়লার মতো খনিজ পদার্থেরও কথা এখানে বলা যেতে পারে। So this is the end of the today's discussion. If you like the video, please subscribe my channel, please like my video, and don't forget to share the video with your friends. Children, goodbye.